সকালের স্নিগ্ধ আলোটা আজ আয়াতের চোখে বড্ড বিষাক্ত লাগছে। গেটের সামনে লিয়ামের মা দাঁড়িয়ে আছে, পাশে তার সেই নতুন স্বামী। বাচ্চাটাকে নিতে এসেছে তারা। আয়াতের বুকের ভেতরটা যেন কেউ ধারালো করাত দিয়ে চিরে দিচ্ছে। মাত্র একটা দিন, অথচ এই কয়েক ঘন্টাতেই লিয়ামের নামের ওই ছোট্ট প্রাণটা আয়াতের অস্তিত্বের সাথে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে গিয়েছিল। কাল সারা দুপুর লিয়ামের সেই আধো আধো বোল, ওর ছোট্ট নরম হাতের স্পর্শ আর নিষ্পাপ হাসিতে আয়াত নিজের মাতৃত্বের এক অপূর্ণ স্বাদ খুঁজে পেয়েছিল। আজ ওকে এভাবে এক অনিচ্ছুক মায়ের হাতে তুলে দিতে হবে, এটা ভাবতেই ওর দম বন্ধ হয়ে আসছে। আরবান একটু দূরে দেয়ালের সাথে হেলান দিয়ে নিষ্প্রিয় ভঙ্গিতে দাঁড়িয়ে আছে। সে আয়াতের মেঘাচ্ছন্ন মুখটার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। আরবানের তীক্ষ্ণ চোখ যেন এক পলকেই আয়াতের মনের গভীরে জমে থাকা নীল পাহাড়ের সমান কষ্টটা পড়ে ফেলল। লিয়াম যেতে চাচ্ছিল না। সে বারবার আয়াতের আঁচল খামচে ধরছিল, কিন্তু তার মা নিচু স্বরে কানে কানে কি যেন বলতে বাচ্চাটা হঠাৎ নিস্তব্ধ হয়ে গেল এবং যন্ত্রের মতো যেতে রাজি হলো। লিয়ামের ওই ভয়াতুর চাউনি আয়াতের কলিজায় বিঁধছে। লিয়াম চলে যাওয়ার পরও আয়াত অনেকক্ষণ সেই ধূসর পথের দিকে স্থির হয়ে তাকিয়ে রইল। ওর দুচোখ বেয়ে অবাধ্য নোনা জল গড়িয়ে পড়ছে। আরভান ধীর পায়ে এগিয়ে এসে পেছন থেকে আয়াতকে নিবিড় ভাবে জড়িয়ে ধরল। ওর কাঁধে মুখ রেখে তপ্ত নিঃশ্বাস ছেড়ে ফিসফিস করে বলল, কাঁদছো কেন জান? ও তো ওর নিজের মায়ের কাছেই গেল। পরদেশী একজনের চেয়ে মায়ের কোল ওর জন্য বেশি নিরাপদ। আয়াত এক ঝটকায় আরভানের শক্ত বাঁধন আলগা করে ঘুরে দাঁড়ালো। অভিমান ওর কণ্ঠ বুঝে আসছে, চোখ দুটো টকটকে লাল। নিরাপদ? আপনি কি ওর হাতের ওই ক্ষতগুলো দেখেননি আরভান? মা হয়ে যে নিজের সন্তানকে অন্যের মার খেতে দেখে চুপ করে মুখ বুজে থাকে, তার কাছে লিয়াম নিরাপদ? আপনি এটা কেন করলেন? আমি তো লিয়ামকে নিজের কাছে রাখতে চেয়েছিলাম। আমি আপনাকে বারবার বলেছিলাম ওকে আমরা দত্তক নেব। কেন ওকে জোর করে ফিরিয়ে দিলেন? আরবান আয়াতের কপালে গভীর এক চুমু দিয়ে শান্ত স্বরে বোঝানোর চেষ্টা করল, আয়াত, ইমোশন দিয়ে পৃথিবী চলে না। লিয়ামের মা জীবিত আছে। সে আইনিভাবে ওর অভিভাবক। মা বাবা যতই খারাপ হোক না কেন, সন্তানের কাছে তাদের অভাব যে কতটা যন্ত্রণার তা আমার চেয়ে ভালো আর কে জানে বলো? আমি চাইনি ও আমাদের আশ্রয়ে থেকে বড় হয়ে একদিন ওর শেকড় খুঁজুক আর নিজেকে পরগাছা ভাবুক। আয়াত আরবানের আদর মাখার শাসন এবার সহ্য করতে পারল না। সে আরবানের হাত সরিয়ে দিয়ে চিৎকার করে উঠল, আমার ভালো লাগছে না আরবান, ছাড়ুন আমাকে, আমি কিছুক্ষণ একা থাকতে চাই। আপনার এই লজিকগুলো আজ আমার কাছে বিষ মনে হচ্ছে। আরবানের কপালে চিন্তার রেখা ফুটে উঠল। সে কিছুটা বিরক্ত আর অবাক হয়েই বলল, আয়াত, এটা কেমন ধরনের বিহেভিয়ার? একটা অজানা অচেনা বাচ্চার জন্য তুমি আমার সাথে এভাবে রাগ দেখাচ্ছ? আমি কি তোমার পর? আমি আপনার ওপর রাগ দেখানোর কে আরভান চৌধুরী? আমার নিজের কোনো ইচ্ছা প্রকাশ করার অধিকার কি এই বাড়িতে আছে নাকি নেই? আমার কোনো চাওয়া পাওয়ার কি আপনার কাছে কোনো মূল্য নেই? আমার কোনো কথাই কি আপনার কাছে মানে রাখে না? আমি কি কখনো আপনার সাথে নিজের ইচ্ছা প্রকাশ করতে পারবো না? আমার সেই ন্যূনতম অধিকারটুকুও কি আপনি আমাকে দেবেন না? আয়াত ফুঁপিয়ে কেঁদে উঠল। আরবান আয়াতের মুখটা নিজের দুই হাতের আঁজলায় নিয়ে অত্যন্ত নরম ও আকুতি ভরা স্বরে বলল, বাজে কথা বলবে না আয়াত, নিজেকে ছোট করো না। তুমি খুব ভালো করেই জানো আমার এই বিষাদ জীবনে তুমিই সবচেয়ে বেশি মনে রাখো। আমার নিঃশ্বাস থেকে শুরু করে হৃৎস্পন্দন সবটুকু জুড়ে শুধু তুমি। মিথ্যে কথা, সব মিথ্যে। আয়াত ওর বুক থেকে আরভানকে জোরে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। এগুলো শুধু আপনার সাজানো মুখের কথা। আসলে আপনার কাছে আমার আবেগের চেয়ে আপনার জেদ আর অহংকার অনেক বেশি প্রায়োরিটি পায়। আর এই জেদের জন্যই আপনি আজ আমার কোল খালি করে দিলেন। আরবান পাথরের মতো স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল।
আয়াতের প্রতিটি কথা তীরের মতো ওর বুকে বিঁধছে। সে শান্ত গলায় শুধালো, এখনো সেই একই তিতকুটে জায়গায় আটকে আছো তুমি? হ্যাঁ আছি। কারণ আমার জীবনে আপনার কোনো পজিটিভ প্রভাব নেই। আপনি শুধু আমাকে নিয়ন্ত্রণ করতে জানেন, দাপট দেখাতে জানেন, ভালোবাসতে নয়। আয়াত রাগে কাণ্ডজ্ঞানহীন হয়ে চরম নিষ্ঠুর সত্যটা বলে ফেলল। কাল অবধি হয়তো আপনার জন্য মায়া হতো, কিন্তু আজ মনে হচ্ছে আমার জীবনে আপনি না আসলেই ভালো হতো। আপনাকে পাওয়ার চেয়ে ওই অনাথ জীবনটাই অনেক ভালো ছিল। একা থাকা অনেক শান্তির ছিল। আয়াতের মুখ থেকে নির্গত প্রতিটি শব্দ তীরের মতো আরবানের তপ্ত বুকে বিঁধল। আরবান অপলক দৃষ্টিতে আয়াতের দিকে তাকিয়ে রইল। ওর চোখের মণি দুটো যেন স্থির হয়ে গেছে। আয়াত আর এক মুহূর্ত সেখানে না দাঁড়িয়ে গটগট করে সিঁড়ি দিয়ে নিজের রুমে চলে গেল এবং ভেতর থেকে সজোরে দরজা বন্ধ করে দিল। আরবান সেখানে পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে রইল। ওর চোয়াল শক্ত হয়ে আছে, হাতের মুঠি পাকানো, যেন নিজের ভেতরের প্রবল কষ্টটাকে পিষে ফেলতে চাইছে। ফারহান বাইরে গাড়িতে অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে জরুরি মিটিং এর জন্য। আরবান নিজের শার্টের কলারটা ঠিক করে একটা দীর্ঘশ্বাস ফেলল। আয়াতের সাথে কথা বলার মতো বা ওকে বোঝানোর মতো মানসিক অবস্থা এখন তার নেই। সে নিজের ভেতরের জ্বলন্ত আগ্নেয়গিরিটাকে সুকৌশলে চেপে ধরল। আরবান আয়াতের রুমের বন্ধ দরজার দিকে শেষবারের মতো করুণ দৃষ্টিতে তাকিয়ে গটগট করে বাইরে বেরিয়ে গেল। রুমে ঢুকে দরজা বন্ধ করতেই আয়াতের বাঁধ ভাঙা কান্না শুরু হলো। যদিও এই কান্নার মূল কারণ আরবানের সাথে করা সেই রূঢ় আচরণ। সে কেন, কিভাবে এসব কথা বলল? সে তো তাকে কষ্ট দিতে চায়নি, তবুও কেন বিষাক্ত শব্দগুলো মুখ থেকে বেরিয়ে এলো? যে মানুষটা তার অস্তিত্বের প্রতিটি কণা আগলে রাখে, তাকে কিভাবে বলল যে তার জীবনে না আসলেই ভালো হতো? আয়াতের বুক ফেটে যাচ্ছে অপরাধ বোধে। সে তো তাকে কষ্ট দিতে চায়নি, তবুও কেন ওই মুহূর্তেই জেদ তার হিতাহিত জ্ঞান কেড়ে নিল? তবে আরবানের ওপর তার প্রচন্ড অভিমানও হচ্ছে। লোকটা কি একবারও তার রাগ ভাঙাতে পারল না? সেও কি এতটাই রেগে গেল যে একটা কথা না বলে চলে গেল? পুরোটা সময় অস্থিরতায় ছটফট করার পর আয়াদ আর থাকতে পারল না। কাঁপা কাঁপা হাতে ফোনটা নিয়ে আরবানকে কল দিল। প্রথম কয়েকবার রিং হলো, কিন্তু আরবান কল ধরল না। আয়াতের হৃদস্পন্দন বেড়ে গেল। আরবান কি তবে সত্যিই তাকে ঘৃণা করতে শুরু করেছে? তার ভাবনার মাঝেই ওপাশ থেকে কল ব্যাক এলো। আয়াত তাড়াহুড়ো করে কল রিসিভ করতেই ওপাশ থেকে আরবানের সেই গম্ভীর কণ্ঠস্বর ভেসে এলো। বলুন, কেন কল করেছেন? আয়াত ধরা গলায় ফুঁপিয়ে বলল, সরি, আপনার সাথে আমার অমন করে কথা বলা আমার একদম উচিত হয়নি। আমি খুব বাজে মেয়ে, তাই না? কথা দিচ্ছি আর কখনো এমন করব না। ওপাশ থেকে আরবান দীর্ঘশ্বাস ফেলে একটু আর্দ্র স্বরে বলল, কেন বলবে না? অবশ্যই বলবে। তুমি ছাড়া আমাকে শাসন করার আর কে আছে এই পৃথিবীতে? তবে আয়াত, তোমার যদি কখনো মনে হয় আমাকে আর সহ্য হচ্ছে না, আমার থেকে দূরে গেলেই তুমি সুখী হবে, তবে আমায় বলতে পারো। আমি কথা দিচ্ছি, তোমার শান্তির পথে আমি কখনো বাধা হব না। আয়াত এবারে ডুকরে কেঁদে উঠল। আপনি এখন কেন এসব বলছেন? বললাম তো, রাগে মুখ ফসকে বলে ফেলেছি। আপনার থেকে দূরে থাকার কথা আমি স্বপ্নেও কল্পনা করতে পারি না আরবান। তুমি কাঁদছো কেন আয়াত? প্লিজ শান্ত হও। আরবানের গলায় এখন স্পষ্ট উদ্বেগ। আয়াত ভেজা গলায় আবদার করল, আপনি কি একটু আমার কাছে আসবেন আরবান? খুব ইচ্ছা করছে আপনাকে ছুতে, আপনার বুকে মাথা রাখতে। আরভান কিছুক্ষণ নিশ্চুপ রইল, তারপর নিচু স্বরে নেশালো কণ্ঠে জিজ্ঞেস করল, কেন হঠাৎ এই অধমকে ছোঁয়ার এত ইচ্ছে জাগলো যে? আয়াত চোখের পানি মুছে ঠোঁট কামড়ে হাসলো। ভালোবাসবো আপনাকে, আজ খুব করে ভালোবাসবো। ওপাশ থেকে আরবানের হালকা হাসির শব্দ শোনা গেল। তাহলে তো আপনার আরবান ডানা লাগিয়ে উড়ে চলে আসবে মিসেস, জাস্ট ওয়েট ফর মি। আয়াতও হেসে ফেলল। কল কেটে দিয়ে সে সিদ্ধান্ত নিল আজ সে নিজেকে আরবানের জন্য বিশেষ করে সাজাবে। লোকটার জন্য একটা সারপ্রাইজ রাখা চাই। যেই ভাবা সেই কাজ।
আলমারি থেকে নিজের পছন্দের নীল রঙের শাড়িটা বের করে পরে নিল। শাড়িটা পিন লাগাতে গিয়ে অসাবধানতায় আঙুলে পিনের খোঁচা লেগে রক্ত বের হলো। আয়াত বিরক্ত হয়ে ড্রেসিং টেবিলের ড্রয়ারে আরবানের ফার্স্ট এইড বক্স খুঁজতে লাগলো। বক্সটা টান দিতেই ড্রয়ারের একদম নিচে রাখায় একটি পুরনো ফাইলের দিকে ওর চোখ পড়ল, যার নিচে একটা সাদা পেপার। এটি সেই কাগজ যা সে প্রথম আরবানের রক্তাক্ত হাতের ব্যান্ডেজ করার সময় দেখেছিল, কিন্তু আরবানের বাধায় দেখা হয়নি সেদিন। কৌতূহলী হয়ে সে কাগজটি হাতে নিতেই ওর ফোনে একটা নোটিফিকেশন এলো, বাংলাদেশ থেকে শাহজাদির মেসেজ। মেসেজটা পড়তেই আয়াতের সারা শরীর জমে বরফ হয়ে গেল। আপু, দাদাজান খুব অসুস্থ। ডাক্তার বলেছে হয়তো সময় বেশি নেই। তোকে শেষবারের মতো দেখতে চাইছে। আমি আরবান ভাইকে বলেছিলাম, কিন্তু সে বলল তোকে যেন না জানায়। সে হয়তো তোকে আমাদের সাথে যোগাযোগ করতে দিতে চায় না। কিন্তু আমি রিকোয়েস্ট করছি আপু, দাদাজানের জন্য একবার আয়। আজ রাতের ফ্লাইটে চলে আয়। আরবান ভাইকে জানানোর দরকার নেই। সে জানলে তোকে আসতে দেবে না। আয়াত বিশ্বাস করতে পারছিল না আরবান এমন কঠোর হতে পারে। যে দাদাজান তাকে শৈশব থেকে আগলে রেখেছেন, আজ তার শেষ সময়ে আরবান তাকে বাধা দিচ্ছেন। ঠিক সেই মুহূর্তেই শাহজাদির আরো একটি মেসেজ এলো, একটি ই-টিকিটের কপি, বাংলাদেশগামী ফ্লাইটের টিকিট, তাও মাত্র ১ ঘন্টা পরের। প্রথমে অবাক হলেও আয়াত আর এক মুহূর্ত দেরি করল না। আরবানকে বারবার ফোন দিয়েও না পেয়ে সে দিশেহারা হয়ে পড়ল। মনে হলো আরবান তাকে শিকল দিয়ে বেঁধে রাখতে চাইছে। সে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পাসপোর্ট আর অসচেতন ভাবে ব্যাগে সেই কাগজটা ভরে বিমানবন্দরের দিকে রওনা হলো। এয়ারপোর্টে পৌঁছে আয়াত এক কোণে বসে অস্থিরভাবে ঘড়ির দিকে তাকাচ্ছে। আরবানকে বারবার কল করে পাচ্ছে না। একদিকে যেমন বিরক্তি কাজ করছে, অন্যদিকে বুকের ভেতর অজানা এক ভয়। কাগজটার কথা মনে পড়তেই ব্যাগ থেকে সেটা বের করলো। হঠাৎ এয়ারপোর্টের বড় বড় স্ক্রিনে নিউজ টেলিকাস্টের দিকে নজর পড়তেই আয়াতের পৃথিবীটা থমকে গেল। হেডলাইন জ্বলজ্বল করছে, অস্ট্রেলিয়ার তরুণ শিল্পপতি আরবান চৌধুরী গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি। স্ক্রিনে দেখাচ্ছে একটি স্ট্রেচারে করে কাউকে অ্যাম্বুলেন্স থেকে নামানো হচ্ছে। আয়াত স্তব্ধ হয়ে গেল। ওটা তার আরভান, অসম্ভব। কয়েক ঘন্টা আগেও তো মানুষটা তার সামনে থেকে সুস্থ শরীরে গেল। ওর চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তে লাগলো। এক মুহূর্তে মনে হলো সব মিথ্যা, ওটা তার আরভান হতে পারে না। সে ফুঁপিয়ে কেঁদে উঠল। না, এটা হতে পারে না, এটা মিথ্যা খবর। সে হন্যে হয়ে ফারহান আর আরভানকে আবার কল দিতে লাগলো, কিন্তু কেউ কল তুলল না। এয়ারপোর্টে উপস্থিত মানুষজন ওর কান্নায় হতবাক হয়ে তাকিয়ে আছে। আয়াত পাগলের মতো চিৎকার করে উঠল। পুলিশ এবং সিকিউরিটি গার্ডরা ওর দিকে ছুটে এলো। আয়াত তাদের হাত চেপে ধরে আর্তনাদ করে বলল, প্লিজ, এটা মিথ্যে বলুন। আমার আরভান ঠিক আছে, আমার স্বামীর কিচ্ছু হয়নি। প্লিজ আমাকে একটু ওর কাছে নিয়ে চলুন। আয়াতের অবস্থা দেখে পুলিশ কর্মকর্তারা ওকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করলেন। গাড়িতে বসে থাকা অবস্থায় আয়াতের হাতে থাকা সেই কুঁচকানো কাগজটার দিকে নজর পড়ল। ঝাপসা চোখে সে কাগজটা খুলে দেখতেই তার চোখ থমকে গেল। এটা কোনো সাধারণ কাগজ নয়, এটা ছিল আরবানের একটি অত্যন্ত গোপন মেডিকেল রিপোর্ট। প্রেসক্রিপশনের পাতায় বড় বড় অক্ষরে লেখা, রোগীটির নাম। আয়াতের হৃৎপিণ্ড যেন থমকে গেল। অ্যাটিক অ্যানিউরিজম। আয়াত স্তব্ধ হয়ে গেল। চোখ দিয়ে অঝরে জল ঝরলেও কান্নার শব্দ থেমে গেল। কানের কাছে ভেসে উঠতে লাগলো আরভানের সেই দিনগুলোর কথা, যেদিন সে আয়াতকে ডিভোর্স দিতে চেয়েছিল। সেই পুরনো কথা, তোমার ভালোর জন্য তোমাকে মুক্তি দিতে চাইছি। তখন সেই কথাগুলো শুনে আরভানের প্রতি ঘৃণায় মন ভরে গিয়েছিল। অথচ সেই মানুষটা নিজের জীবনের এত বড় মরণ ব্যাধির কথা তার থেকে লুকিয়ে রেখেছিল। আজ সেই মানুষটা জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। আয়াতের পাগলামি যেন আরো বেড়ে গেল। পিছনে রয়ে গেল এয়ারপোর্টের সেই কর্মব্যস্ত বিকেলের মানুষজন, যারা এক অদেখা বেদনার সাক্ষী হয়ে দেখল
একটি মেয়ে তার অস্তিত্বের খোঁজে কিভাবে পাগলের মতো হাসপাতালের দিকে ছুটে যাচ্ছে।